আজ আমরা মানব ভাষার এক চমকপ্রদ আর অদৃশ্য কাঠামো নিয়ে কথা বলব। ভাষা হল মানব জাতির এমন এক অনন্য উপহার যা প্রতিদিন আমাদের প্রতিটি যোগাযোগ আর সম্পর্ককে খুব সূক্ষ্মভাবে রূপ দেয়। এটা কিন্তু কেবল কিছু শব্দের সমষ্টি নয়, বরং এটা এমন একটা শক্তিশালী মাধ্যম যা আমাদের ভেতরের বিমূর্ত ভাবনাগুলোকে বাস্তব জগতে রূপান্তর করে। সত্যি বলতে ভাষার এই চমৎকার কাঠামোর কারণেই মানব সভ্যতা আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। চলুন প্রথমেই আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিই। আমরা শুরু করব ভাষার প্রাথমিক ধারণা থেকে, এরপর ভাষার কাঠামো, এর সামাজিক ও সৃজনশীল দিক, কথ্য ও লিখিত ভাষার পার্থক্য এবং সবশেষে মানুষের কথার নানা বৈচিত্র্য নিয়ে জানব। প্রথমেই আসছে পর্ব ১, মানুষের অনন্য উপহার বা আমাদের সবচেয়ে বড় হাতিয়ারের সংজ্ঞা। ভাষা জিনিসটা আসলে কি, আলোচনার শুরুতে সেটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। ক্যামব্রিজ ডিকশনারির এই সংজ্ঞাটা খেয়াল করুন: ধ্বনি, শব্দ এবং ব্যাকরণের সমন্বয়ে গঠিত যোগাযোগ ব্যবস্থা। খুব সাধারণ মনে হলেও এটাই কিন্তু ভাষার একেবারে মৌলিক ভিত্তি। মানে আমাদের মুখের কথা কিন্তু কোনো এলোমেলো বিষয় নয়, বরং এটা নির্দিষ্ট কিছু উপাদানের উপর দাঁড়িয়ে থাকা একটা দারুণ সাজানো সিস্টেম। নিয়মকানুন ছাড়া শুধু শব্দ উচ্চারণ করলেই তা কখনো ভাষা হয়ে ওঠে না। ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, ভাষা হলো একটা সার্বজনীন মাধ্যম যা আমরা নিজেদের ধারণা বিনিময়ের জন্য ব্যবহার করি। সকালে ঘুম থেকে উঠে কফির অর্ডার দেয়া থেকে শুরু করে রাস্তার সাইনবোর্ড পড়া কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেয়া, এই সব কিছুই প্রচলিত কিছু প্রতীকের ওপর নির্ভরশীল। আর এই প্রতীকগুলো সুনির্দিষ্ট ব্যবস্থায় আমাদের প্রতিদিন কথা বলতে, লিখতে, পড়তে আর শুনতে সাহায্য করে। একটু ইতিহাসের দিকে তাকালে ফার্ডিন্যান্ড দ্য সসিওরের নাম বলতেই হয়। 1857 থেকে 1913 সাল পর্যন্ত ছিল তার জীবনকাল। আধুনিক ভাষাবিজ্ঞানের ভিত্তি মূলত তার হাত ধরেই তৈরি। 1916 সালে তার মৃত্যুর পর প্রকাশিত কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স বইটা এই পরিবর্তনশীল সামাজিক বিষয়টাকে নিয়ে গবেষণার নতুন দরজা খুলে দেয়। তিনি প্রথম বুঝিয়েছিলেন যে ভাষা এমনি এমনি গজিয়ে ওঠা কোনো প্রাকৃতিক বিষয় নয়, বরং মানুষেরই তৈরি করা এক মাস্টারপিস। এবার যাচ্ছি পর্ব 2তে, ভাষার কাঠামো। মানে এই অদৃশ্য সিস্টেমটা ভেতরে ভেতরে ঠিক কিভাবে কাজ করে তার যান্ত্রিক দিকগুলো আমরা এখন খুলে দেখব। মানুষ কিভাবে একে অপরের সাথে যোগাযোগ করে তা বোঝার জন্য ভাষাবিজ্ঞানীরা বেশ কয়েকটা প্রধান বৈশিষ্ট্য নিয়ে কাজ করেন। যেমন ধরুন, দ্বি-স্তর বৈশিষ্ট্য বা ডুয়ালিটি, স্থানান্তর বা ডিসপ্লেসমেন্ট, উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি এবং স্বেচ্ছাচারিতা বা আরবিট্রারিনেস। বলতে পারেন এই স্তম্ভগুলোর ওপরেই মানব ভাষার পুরো ইমারত দাঁড়িয়ে আছে। এর মধ্যে এই স্বেচ্ছাচারিতা বা আরবিট্রারিনেস ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ধরুন, একজন নারীর কথা বোঝাতে ইংরেজিতে বলা হচ্ছে ওম্যান, উর্দুতে অরত আর ফরাসিতে ফ্যাম। ভাবলে অবাক হতে হয়, এই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধ্বনিগুলোর সাথে একজন মানুষের শারীরিক গঠনের কিন্তু কোনোই যৌক্তিক সম্পর্ক নেই। মানে শব্দগুলোর সাথে অর্থের সংযোগ পুরোপুরি আমাদের সমাজের মানুষের মন গড়া একটা চুক্তি ছাড়া আর কিছুই নয়। এর মানে হলো শব্দগুলো একেবারেই প্রতীকী। গাছ বলতে আমরা যে শব্দটা ব্যবহার করি, সেই গ, আকার, ছ বর্ণগুলো তো আর কোনো শিকড় বা ডালপালা নেই, তাই না? এটা কোনো বাস্তব গাছ নয়, বরং এটা আমাদের মস্তিষ্কের একটা শর্টকাট। ছোটবেলা থেকেই আমরা এই চিহ্নগুলো শিখি যাতে বাস্তব জগৎকে সহজেই বোঝাতে পারি। তাছাড়া ভাষা কিন্তু ভীষণভাবে নিয়ম মেনে চলা একটা জিনিস। বাক্য গঠন, বহুবচন তৈরি, প্রশ্ন করা বা অতীত ভবিষ্যৎ বোঝানো, এসব কিছু নির্দিষ্ট ব্যাকরণের উপর নির্ভরশীল। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন? আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে এই জটিল নিয়মগুলো প্রসেস করে ফেলে। এই গাণিতিক নিয়মগুলো না থাকলে আমাদের মুখের কথাগুলো কেবলই কিছু এলোমেলো আর বিভ্রান্তিকর আওয়াজ হয়েই থাকত। আসছি পর্ব 3-এ, সমাজ, সংস্কৃতি এবং সৃজনশীলতা। যান্ত্রিক নিয়মকানুন তো অনেক হলো, এবার চলুন ভাষার গতিশীল দিকগুলো দেখি, যেখানে মানুষের পারস্পরিক সম্পর্কটাই আসল।
সমাজ এবং ভাষা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক যেন একটা মেশিনের দুটো গিয়ার, একটা চলা থামালে অন্যটাও সাথে সাথে অকেজো হয়ে পড়ে। সমাজের প্রয়োজনে প্রতিনিয়ত যোগাযোগের নতুন নতুন উপায় তৈরি হয়। এই অদৃশ্য হাতিয়ারটা ছাড়া কোনো সমাজ বা সম্প্রদায় টিকতেই পারত না। ভাষাই মূলত নীরবতাকে ভেঙে মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। এই গভীর সামাজিক চাহিদার কারণে ভাষা অসম্ভব রকম উৎপাদনশীল। এটা মানুষকে এমন সব নতুন বাক্য তৈরির ক্ষমতা দেয় যা হয়তো পৃথিবীতে এর আগে কেউ কখনো বলেইনি। একটা উদাহরণ দিই, গোলাপি হাতিগুলো মেঘের উপর বসে পিৎজা খাচ্ছে। অবাস্তব একটা বাক্য, তাই না? কিন্তু বাক্যটা শোনার সাথে সাথেই মনের পর্দা একটা স্পষ্ট ছবি ভেসে ওঠে। এটাই ভাষার আসল ম্যাজিক। পুরনো শব্দগুলোকে নতুন উপায়ে মিশিয়ে মুহূর্তের মাঝে একদম নতুন ধারণা তৈরি করা যায়। এবার পর্ব ৪, কথ্য বনাম লিখিত ভাষা। ভাষার দুটি প্রধান মাধ্যম, কথা বলা এবং লেখার মধ্যকার চমৎকার কিছু পার্থক্য নিয়ে আমরা এবার জানব। একটা ব্যাপার সবসময় মনে রাখতে হবে, মানব ইতিহাসে ভাষার শুরুটা কিন্তু মানুষের স্বাভাবিক কণ্ঠস্বর থেকে। মানুষের জন্মলগ্নেই কথা বলার প্রচলন শুরু হয়েছিল, যেখানে জিহ্বা আর ঠোঁট প্রধান ভূমিকা পালন করেছে। অন্যদিকে লেখালেখি ব্যাপারটা এসেছে অনেক পরে, মূলত মানুষের মুখের ক্ষণস্থায়ী কথাগুলোকে চিরস্থায়ীভাবে ধরে রাখার একটা প্রযুক্তিগত উপায় হিসেবেই লিখিত ভাষার জন্ম। এখানে দুটো মাধ্যমের বৈশিষ্ট্যগুলো কিন্তু একে অপরের চেয়ে সম্পূর্ণ আলাদা। কথা বলাটা খুব দ্রুত হয়, আর এটা ভীষণভাবে শারীরিক অভিব্যক্তির ওপর নির্ভরশীল, যেমন গলার সুরের ওঠানামা বা হাতের ইশারা। অন্যদিকে লিখিত ভাষা অনেক বেশি ধীরস্থির আর পরিকল্পিত। অক্ষর আর জ্যোতিচিহ্নের এই ব্যবস্থাটা এমনভাবে সাজানো হয় যেন তা শতাব্দীর পর শতাব্দী ধরে একদম অবিকৃত অবস্থায় টিকে থাকতে পারে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, পর্ব ৫, মানুষের কথার বৈচিত্র্য। ভাষার এই বিশাল ব্যবস্থাটা কিভাবে ব্যক্তি বা গোষ্ঠীভেদে পাল্টে যায়, এবার সেটা দেখা যাক। প্রথমে আসছে আইডিওলেক্ট। এটা একটা চমকপ্রদ সত্যি যে পৃথিবীতে কোনো দুজন মানুষই একদম হুবহু একইভাবে কথা বলে না। এমনকি একই ছাদের নিচে বড় হওয়া ভাইবোনদের মধ্যেও কথা বলার ধরন, শব্দ বাছাই বা গলার স্বরে সূক্ষ্ম পার্থক্য থাকে। বলতে পারেন, কথা বলার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা সিগনেচার স্টাইল আছে। এরপর আছে বাইলিঙ্গুয়ালিজম বা দ্বিভাষিকতা। দুটো ভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে পারাটা মানুষের মস্তিষ্কের একটা অসাধারণ ক্ষমতা। এটা শুধু দুটো ভাষার গ্রামার জানাই নয়, বরং দুটো ভিন্ন সংস্কৃতির মাঝে অনায়াসে ঘুরে বেড়ানোর যোগ্যতা। যারা দ্বিভাষিক তারা যেন দুনিয়াটাকে দেখার জন্য দুটো আলাদা লেন্স ব্যবহার করতে পারেন, যা তাদের চিন্তার জগৎকে অনেক বেশি বিস্তৃত করে। তারপর আসছে ডায়ালেক্ট বা উপভাষা। এটা দেখায় কিভাবে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ ভাষার উপর প্রভাব ফেলে। বৃহত্তর অর্থে সবাই হয়তো বাংলাতেই কথা বলছি, কিন্তু সিলেট, চট্টগ্রাম বা ঢাকার মানুষের নিজস্ব আলাদা শব্দভাণ্ডার আর উচ্চারণ আছে। দূরত্বের কারণে একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ মূল ভাষার ভেতরেই নিজেদের জন্য সম্পূর্ণ আলাদা একটা স্টাইল তৈরি করে নেয়। সবশেষে আছে সোশিওল্যাক্ট। বিভিন্ন পেশা বা সামাজিক শ্রেণী কিভাবে যোগাযোগের নিজস্ব পদ্ধতি তৈরি করে, এটা তারই প্রমাণ। যেমন ডাক্তারদের চিকিৎসা সংক্রান্ত পরিভাষা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ব্যবহৃত বিভিন্ন টেকনিক্যাল শব্দ, যেমন ধরুন সার্ভার ডাউন বা বাগ ফিক্স। এগুলো নির্দিষ্ট পেশার মানুষদের জন্য একটা আলাদা কথোপকথনের জগৎ তৈরি করে, যা অনেক সময় বাইরের মানুষের কাছে একদমই বোধগম্য হয় না। ভাষার এই অবিশ্বাস্য বৈশিষ্ট্য আর বৈচিত্র্যগুলো আমাদের একটা গভীর ভাবনার সামনে দাঁড় করিয়ে দেয়। ভাষা যদি সেই অদৃশ্য হাতিয়ার হয় যা আমাদের বাঁচতে আর চিন্তা করতে সাহায্য করে, তবে প্রতিদিনের ব্যবহৃত এই নির্দিষ্ট শব্দ আর কথা বলার ধরনগুলো কি অবচেতনভাবেই আমাদের চিন্তার সীমানাকে বেঁধে দিচ্ছে, নাকি এটা প্রতিনিয়ত চিন্তার জগৎকে নতুন করে রূপ দিচ্ছে? আমাদের ব্যবহার করা ভাষায় কি আমাদের বাস্তবতাকে নির্ধারণ করে দেয়? এই দারুণ প্রশ্নটা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়েই আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি।